অভিনেতার কোনো ব্যারিয়ার নাই আসলে। তবে অভিনেতা সরাসরি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আমার কাছে মনে হয় যে সেটা সিনেমা ছেড়ে দিয়েই করা উচিত। সুপ্রিয় সুধী, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবসময় বলি আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা রক্তে ধোয়া, আমাদের বাক্য বিন্যাস, আমাদের সমস্ত কিছু, আমাদের স্বপ্ন আগুন দিয়ে সেঁকা। আমরা আমাদের চলচ্চিত্র, আমাদের নাটক, আমাদের কথা সাহিত্য, আমাদের কবিতা, আমাদের শিল্পকলার প্রতিটি শাখায় একটা সংগ্রামের ভেতর দিয়ে আমরা তাৎপর্য তৈরি করেছি। 52-এর ভাষা আন্দোলন থেকে 24-এর অভ্যুত্থান, এই সমগ্র সময়ব্যাপী কিন্তু আমাদের তরুণরা এই সব আন্দোলনে আত্মাহুতি দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। আমরা তাদেরকে স্মরণ করি। আমাদের এই যে ষড়ঋতুর দেশ, এই ষড়ঋতুর দেশে আমাদের মানসিক, মানবিক, আমাদের চিন্তার, আমাদের সংস্কৃতির নানা বৈচিত্র্য আছে, কিন্তু আমরা যে কোনো সংকটে কিন্তু ঐক্যতান তৈরি করি। আমাদের সিনেমা এবং নাটকের সেই বিষয়টা কিন্তু বারবার আসে। সুধী দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আছেন তরুণ অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, নায়ক জিয়াউর রওশান। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার সবসময় মনে হয় যে নায়ক হতে গেলে চেহারা খুব সুন্দর হতে হয় নাকি? ইটস এ প্লাস পয়েন্ট আর কি। আমার কাছে মনে হয় না যে সবসময় খুব অনেক বেশি সুন্দর হতে হবে, আমার মতো মোটামুটি হলেও অনেক সময় চলে। ইউ লুকস বিউটিফুল। মেয়েদের ক্ষেত্রে হয়তো সুন্দর বলাটা ভালো, ছেলেদের ক্ষেত্রে বলা হয় না, কিন্তু আপনি সুন্দর। ধন্যবাদ। সৌন্দর্য সবসময় কি একটা সাপোর্টিং বিষয় হিসেবে কাজ করে হিরো হওয়ার ক্ষেত্রে? ডেফিনেটলি করে। হিরো বলেন, হিরোইন বলেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ যেমন দেখতে চায়, মানে হিরো হিরোইন শব্দটার মানে হচ্ছে সবকিছু পরিপাটি। সাধারণ মানুষ তাদেরকে খুব সুন্দর, স্বাস্থ্যবান, এটাই মনে ফিট, বডি ফিট মনে করে। বডি ফিট দেখতে চায়, একটু এলোমেলো হয়ে শেষ। মানে এলোমেলোর মধ্যেও একটা সৌন্দর্য থাকতে হবে। আপনি কি মনে করেন যে অভিনয় দিয়ে তার যে কোনো দুর্বলতাকে অতিক্রম করে যাওয়া যায়? হিরোইজমের বিষয়টা আসলে সবসময় ডেফিনেশনটা আসলে একরকম হয় না। যে ধরেন অনেক সময় চেহারা আপনি আপনার দৃষ্টিতে একজন নায়ক আপ টু দ্য মার্ক লেভেলের দেখতে সৌন্দর্যতা নাও থাকতে পারে, কিন্তু তার নিজেকে ক্যারি করার ক্যাপাবিলিটিসটা, সেই সঙ্গে অন স্ক্রিনে সে নিজেকে যে প্রেজেন্ট করার যেই ওয়েটা, প্লাস হচ্ছে অ্যাক্টিংয়ের দক্ষতা, সব কিছু মিলিয়ে ফাইনালি আসলে ও যে জিনিসটা দাঁড়ায়, সেটা যদি আসলেই নায়কোচিত হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে এটা হচ্ছে একেবারেই নিজেকে ক্যারি করার মতো। ফিল্মের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে ছবি, যেরকম অ্যাকশন মুভি কিংবা সামাজিক মুভি, জি, আবার অনেক চিরায়ত মুভি, যেমন ভৌতিক, এইগুলা। তো এই একটা ভৌতিকের যে নায়ক যারা হয় তারা কিন্তু আবার অন্যরকম। যারা অ্যাকশন মুভির নায়ক তাদের আবার মানে অ্যাক্টিভিটিস অন্যরকম। আবার যারা এইরকম জীবনমুখী চলচ্চিত্র করছেন তাদের আবার আর এক রকম। তো এই যে এতগুলো ক্যাটাগরির মধ্যে অভিনয় করতে হয়, আপনি কোন জায়গায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সামাজিক ছবিতে, না অ্যাকশন ধর্মী ছবিতে, না ভৌতিক ছবিতে? ভৌতিক ছবিগুলো আসলে টু বি ভেরি অনেস্ট, আমি এখনো পর্যন্ত আমি দুইটা সিনেমা করেছি আর কি, কিছুটা হরর জনরার আর কি। একটা মোটামুটি হরর, মানে পুরোপুরি হরর ফিল্ম বলা যায় না, আর আরেকটা একদম মানে এ টু জেড, দ্যাট ওয়াজ জিন একটা মুভি নামে, এবং এই নামটা আমি জানি, এটা এবং বেশ ভালো ব্যবসা সফল হয়েছিল, জাজ মাল্টিমিডিয়ার একটা সিনেমা। তবে আই লাভড মাই ক্যারেক্টার। তবে আসলে ভৌতিক জনরাটা আসলে আমার খুব একটা আমাকে টানে না, মানে অপছন্দ করি যে তা না, দেখি। অ্যাকশন মুভি টানে? অ্যাকশন মুভি মানে অ্যাকশন ইজ দ্য মোস্ট ফেভারিট জনর অফ মাই মানে সিনেমা ক্যারিয়ারে। আসলে আমি যতগুলো জনরার কাজে আমি করেছি, অ্যাকশনটা আমার কাছে খুব ইজি লাগে, করতেও ভালো লাগে, এবং অ্যাকশন দৃশ্য বলেন বা অ্যাকশনের জন্য যে কোনো একটা চরিত্রকে নিজেকে ভেঙে একটা ডিফারেন্ট একটা লুকসে নিজেকে দর্শকের সামনে নিয়ে আসা। মানুষ চায় যে কোনো ক্রাইম, অপরাধী কিংবা অপরাধের বিরুদ্ধে হিরো একাই যুদ্ধ করছে, 10 জনকে সে ফেলে দিচ্ছে। বাস্তব জীবনে তো তা হয় না। তাহলে মানুষ কেন, দর্শক কেন ওটাই চায়?
আপনার কি মানে এই মনস্তত্ত্বটা কি? এটা আসলে টিভির পর্দায় সিনেমার বলো না, পর্দায়। আসলে মানুষ যখন সিনেমাতে দেখে তখন তো সিনেমার হিরোটাকে একদম 100% পারফেক্টলি দেখতে চায়। যত কিছু হোক সিনেমার, সে কখনো হারুক এটা কিন্তু তারা চায় সে না। কখনো মানে এই জন্যই তো সে হিরো। সো হিরো হারবে সেটা দর্শক কিন্তু কখনোই পছন্দ পৃথিবীর করে অনেক না। বিখ্যাত ছবিতে হিরোর পরাজয় হয়েছে, হিরোকে হত্যা করা হয়েছে, সেখানে সে যেরকম হত্যা তো আসলে এখন সচরাচর অনেক সিনেমাতেই হয়। তারপরে আর তো নায়ক ফিরে আসে না, কিন্তু এমন একটা ট্র্যাজেডি, এমন একটা বিরহপূর্ণ সময় একটা দিয়ে মানুষের শেষ হৃদয়ে হয়ে থেকে যায়, যায়। শেষ হয়ে যায়। সেটাই কিন্তু সত্য। নায়ক যে সবসময় যেতে তা না। আসলে এই বাস্তবতাটা আসলে এখন অনেক সিনেমাতে আমরা দেখতে পাই যে না, হিরো মারা যায়, শেষ পর্যন্ত তাকেও মানে জিততে জিততে মরে যাওয়া, বা অনেকে হয় না যে মরেও সে জিতে গেল বা কাউকে জিতিয়ে গেল। পৃথিবীর কোন দেশের চলচ্চিত্র আপনার ভালো লাগে? নিজের দেশ তো আছেই। আমার ডেফিনেটলি আমার নিজের দেশের সিনেমাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, ভালোবাসি। আর এর বাইরে আমার ইন্ডিয়ান সিনেমা আমি দেখি। ইন্ডিয়ার মধ্যে আবার যদি জিজ্ঞেস করেন, তামিল তেলুগু জনার সিনেমাগুলো ভালো লাগে, মালায়ালাম সিনেমাগুলো পছন্দ আমার। আপনি কি মনে করেন যে একটা চলচ্চিত্র খুব বেশি ব্যয়বহুল হলেই সেটা খুব দর্শক নন্দিত হবে, এর মনে না, হয়? ডেফিনেটলি না। ব্যয়বহুল যদি হয়, সেটা ব্যয় করার মানে যদি ক্যাপাবিলিটিস থাকে এবং সেই পরিচালক যদি মানে প্রপারলি দক্ষ হয় যে আমি একটা চমৎকার গল্পের উপরে এই বাজেটটাকে অ্যাপ্লাই করব এবং গল্পের প্রয়োজনে যেটা যেটা প্রয়োজন, ঠিক আছে। এখন ধরেন আপনি একটা রেল স্টেশনের মধ্যে হাজারো লোকের ভিড়ে একজন মানে লেখা হচ্ছে একজন হিরো একজন ইয়েকে তাড়া করছে, তো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট দেখাতে গেলে ডেফিনেটলি ইউনিট মানি, ইউনিট বাজেট, ইউনিট অ্যারেঞ্জমেন্ট। সো এই জিনিসগুলো না থাকলে কখনো হয় না। সো ডিরেক্টর বুঝবে যে আমার আসলে কোথায় কি প্রয়োজন এবং সেই প্রয়োজনটা মেটানোর জন্য আসলে বাজেট আদৌ দরকার নাকি ন্যাচারাল কোনো একটা প্লেসে করলে ফেলে হয়। আপনার একটা আর্ট ফিল্ম খুব বেশি জনপ্রিয় হয়েছিল, মুখোশ। মুখোশটাকে আসলে আর্ট ফিল্ম বলা যায় না, ইটস এ কাইন্ড অফ কমার্শিয়াল ফিল্মই, বাট এর মধ্যে একটু জনরাটা একটু ডিফারেন্ট আর কি ছিল, ডিফারেন্ট ছিল। তো এটা এত জনপ্রিয় হওয়ার কারণ কি আপনার কি মনে হচ্ছে? গল্প, ডেফিনেটলি গল্প একটা মুখ্য গল্পটার বিষয়। কারণে। সেই সঙ্গে আপনি তো অ্যাকশন মুভি খুব পছন্দ করেন। হলিউডের যে সমস্ত অ্যাকশন মুভিগুলো হয়, যেরকম শোয়েজনেগার কিংবা সিলভাস্টার স্ট্যালোন, আবার ওই যে ইম্পসিবল 2, এরকম অনেকগুলো ছবি তারা বানিয়েছে। এগুলো খুব তো সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে। বাংলাদেশে আমরা যখন অ্যাকশন ফিল্ম করি সেগুলো ওইরকম নিখুঁত হয় না কেন? ওই তো আমাদের টেকনিক্যাল বিষয়টা একটা আছে। তাছাড়া আমাদের লাগে হচ্ছে আমি আমার সঙ্গে কিন্তু কখনোই রণবীর কাপুরকে কম্পেয়ার করতে পারবো না। দে আর মাচ সুপিরিয়র দেন আস। তাদের পারফরমেন্স করার ক্যাপাবিলিটিস, তারা যেখান থেকে শিখেছে, যে স্কুলিংটা করেছে, তাদের যে এনভায়রনমেন্ট, তাদেরকে দেখানোর জন্য যে ক্যামেরা, যে টেকনোলজির যে সেট আপ আছে, সেই সব দিক থেকে চিন্তা করলে কিন্তু আমি আজকের এই জায়গাটায় বসে আমি রণবীর কাপুরের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে পারবো না। সেটা আমরা চাই। সেই সঙ্গে আমাদের যে টেকনিক্যাল সাপোর্টগুলো আছে, যেটা দিয়ে আসলে আমরা সিনেমাটা বানাই, যেটা দিয়ে আমরা পোস্ট প্রোডাকশনগুলোকে গোছাই, যে ফাইট ডিরেক্টর আমাদেরকে ডিরেকশন দেয়, তার সঙ্গে আমরা কখনো একজন হলিউডের ডিরেক্টরকে কম্পেয়ার করতে পারবো না। কারণ হলিউডের ডিরেক্টরের সাপোর্টিভ হ্যান্ডসগুলো এত বেশি স্ট্রং এবং এত বেশি কিছু আছে এবং ওটা করে ওরা অভ্যস্ত, এবং সেই সঙ্গে আমাদের যারা আছেন তারা এতটা হ্যান্ডসও পায় না। হ্যান্ডস না পাওয়ার কারণে হয়তো বা এত বড় বড় কাজ করেও ওনারা হ্যাবিচুয়েটেড না, যার জন্য এটা আমাদের দোষ বলবো না, এটা আমাদের লিমিটেশন বেসিক্যালি। আপনার কি 10টা ছবি এ পর্যন্ত রিলিজ হয়েছে না তারও বেশি? আমার 10-11টার মতো রিলিজ। 10-11টার মতো ছবি রিলিজ হয়েছে। চলচ্চিত্রে আসার তো একটা বেশ ভালো গল্প দেখা যাচ্ছে যে একটা পথ তৈরি হয়েছে। ক্রিকেট প্লেয়ারদের তখন মেয়েরা, তরুণীরা কিন্তু ক্রিকেট প্লেয়ারদের খুব পছন্দ করতো। আপনি তো চেহারা সুন্দর, নায়ক হওয়ার পরে কতটা পছন্দ করে, কতটা আপনার ফ্যান তৈরি হচ্ছে? আমার কাছে মনে হয় যে একজন নায়ক না হয়ে নর্মাল একটা অভিনেতা হলেও অনেকে অ্যাক্টরের জন্য অনেক নারীরা পাগল থাকতে পারে। আচ্ছা, বিরতির পরে এটা শুনবো, মানুষ শুনতে চায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের তরুণ, খুব সম্ভাবনাময় একজন হিরো এবং অভিনেতা, যিনি খুব বড় অভিনেতা হতে চান, সেরকম একটা স্বপ্ন তার হৃদয়ে আছে, জিয়াউর রওশন। বিরতির পরে তার গল্প শুনবো। চলুন বিরতিতে যাই। শুধু দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর। আমাদের সঙ্গে আছেন জিয়াউর রওশন, হার্টথ্রোব হিরো। তো যেটা বলছিলাম যে একটা গল্প আছে, গল্পটা শুনি, তারপরে
কত মেয়ে আপনাকে পছন্দ করে সেটা একটু পরে শুনছি। From 6 to 10, I was regularly playing cricket. তো লাস্ট টাইম আমি খেলেছিলাম অনূর্ধ্ব 17। একদমই যখন প্রিটেস্ট পরীক্ষায় গিয়ে আসে আমাকে বাড়ি থেকে আব্বু আসেন আর কি। আমি তখন একটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গে, ইউনাইটেড ইউনিভার্সিটির বেশ কিছু ভাই ছিল, সেখানে আমার হোমটাউনের একজন বড় ভাই ছিল আর কি। ওনার কারণেই আমি একটা ওই মেসের মধ্যে উঠি আর কি। তা ওই মেসের মধ্যে আমি একমাত্র নন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম বা জুনিয়র ছিলাম, বাকিরা সবাই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তো সেখানে থেকে আই ওয়াজ প্র্যাকটিসিং অ্যান্ড বিভিন্ন ম্যাচ ট্যাচ খেলতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি। মানে দ্য প্রসেস ওয়াজ আই হ্যাভ টু বি অ্যান ন্যাশনাল টিম ক্রিকেটার, দ্যাট ওয়াজ দ্য ড্রিম। কিন্তু যখন হোমটাউনে আমি পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ করলাম, একটা ভালো রেজাল্ট করলাম, তখন আমার সাডেনলি মনে হয়েছে যে না আসলে সিনেমার আরিয়া বা আমাদের ক্রিকেটের মানে খুব ভালো একটা ভবিষ্যৎ নাই। কারণ তখন আমাদের বাংলাদেশের খুব ভালো একটা অর্জন ছিল না। আমার চোখে আমি পরাজয়টাই বেশি দেখেছি। খুব সহজে আমরা অস্ট্রেলিয়াকে তো হারানোর চিন্তাও করতে পারতাম না, আর বেশি গালিগালাজ করতো, এই জিনিসগুলো আমাকে খুব ডিসকারেজ করেছে। একটু বল মিস হইলেই শেষ। হ্যাঁ, একটু বল মিস হলেই একদম মানে যাকে মাথায় উঠাইতেছে তাকে আবার মাটিতে ফেলাই দিতেছে। বাপ মা শুদ্ধ তো বাপ মা শুদ্ধ। তারপর এই জিনিসগুলোর কারণে পরে চিন্তা করলাম যে না, কাজ করি, যেহেতু স্টাডির একটা ফ্লো চলে আসছে, আমি স্টাডি করতে থাকি। দেন আই কেম টু ঢাকা সিটি কলেজ, ওই শেষ করে তারপর হচ্ছে আইবি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম আর কি। একদম যখন শেষের দিকে গ্রাজুয়েশন, যখন আর একটা দুটো সেমিস্টার বাকি আছে, তখন সাডেনলি অ্যাকচুয়ালি আই ডিডন্ট ট্রাই, আই গট এ অফার ফ্রম জেজ মাল্টিমিডিয়া। আব্দুল আজিজ ভাই আমাকে একটা অফার করে আর কি সিনেমার জন্য, এবং আমি মানে ইট ওয়াজ আনবিলিভেবল ডে স্টোরি অফ মাই লাইফ। 5টার সময় উনি আমাকে একটা এসএমএস দেন, হোয়াট ইজ ইউর হাইট? আমি বললাম যে 6'2". তখন আমাকে অফিসে ডাকলো, আমি অফিসে গেলাম। তারপর আমাকে অফিসে ডাকিয়ে একটা স্ক্রিন টেস্ট নেওয়া হয়, যেখানে 2-3 জন ডিরেক্টর উপস্থিত ছিলেন, সেই সঙ্গে কলকাতার যে প্রডিউসার আছেন আর কি, তিনি ভিডিও কলে আমাকে দেখেন। তখন সর্বসম্মতিক্রমে ওদের মনে হয়েছে যে না, একটা সিনেমা হবে যেটা ওই মুহূর্তে জাস্ট মাল্টিমিডিয়ার সবচেয়ে বিগ বাজেটের সিনেমা। আর নোবডি নোস, আমার ফ্রেন্ড সার্কেল কেউই জানে না। আমার চান্স পাওয়ার পর আমি ফোন দিয়ে জানাই যে আমাকে এরকম একটা বিষয়, জয়েন্ট ভেঞ্চার একটা ফিল্মে আমাকে লিড কাস্ট হিসেবে। আচ্ছা, আপনার বাবা আমাকে আপনার সিনেমা দেখেন? সিনেমা হলে 2-1বার দেখা হয়েছে, কিন্তু এখন আসলে দে আর নট দ্যাট মাচ এক্সাইটেড। আসলে সিনেমা রিলিজ হলে যে একটু দেখতে হবে, যে যায় সিনেমা হলে যাই, তারা এটা নিয়ে মাথা ব্যথা নট দ্যাট মাচ এক্সাইটেড আসলে। আপনি তো বিয়ে করেছেন নাকি? জি, আই এম ম্যারিড। আপনি যখন ধরেন অনেক সুন্দরী নায়িকার সঙ্গে অভিনয় করছেন, কিংবা বাইরে যাচ্ছেন, লোকেশনে অনেকদিন থাকতে হচ্ছে বাইরে, তখন কি? না, এটা নিয়ে সমস্যা হয় না। ও তো আসলে সিনেমাতে একটা বিষয় হচ্ছে কি, ধরেন আপনি যখন কাউকে পছন্দ করবেন, আপনি সেই সময়টাই আসলে ও কোন ক্যারিয়ারে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। মানে শি নিউ আই ওয়াজ ইন সিনেমা, অ্যাজ এ সিনেমা অ্যাক্টরই সে আমাকে পছন্দ করেছে। সো তাকে এটা মেনে নিতেই হচ্ছে যে এতগুলো কাজের সঙ্গে সে যুক্ত থাকবে, বাইরে যাবে, সেটা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সিনেমা করে একটা মানুষ আমাদের দেশে একটা মানে তার জীবন নির্বাহ করা, যদি খুব হাই লেভেলের তার পেমেন্টটা না হয়, একদমই সম্ভব না। আমার ইট ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি সিনেমার অ্যাক্টরের লাইফস্টাইল যেরকম থাকে, সেই অনুযায়ী যেরকম পেমেন্ট সে পায়, তাকে প্রতি বছর সিনেমা করতে হবে কমপক্ষে 8 থেকে 10টা। আর 8 থেকে 10টা সিনেমা কখনোই আমার ভালো সিনেমার অফার আসবে না, আর সম্ভবও না, একটা মানুষের পক্ষে এটা করা সম্ভব না। এখন আপনি যদি আমাকে বলেন যে বেশি বেশি করে সিনেমা করো, এখন ধরেন আমার জন্য ধরলাম আমার অ্যাকশন ফিল্মের জন্যই পুরো বছরের মধ্যে 2টা ভালো গল্প লেখা হয়েছে, আর বাকিগুলো তথাকথিত মোটামুটি সিনেমা, যেটা আসলে আমার রেপুটেশন তো আনবে না, বরং আমার রেপুটেশন খারাপ করবে। এখন আমি কিভাবে করবো? 2টা সিনেমা দিয়ে তো জীবন হবে না। এখন 2টা সিনেমা ধরুন আমাকে খুব মানে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিল, তো সেটা দিয়ে আমি কিভাবে সার্ভাইভ করবো? জনপ্রিয়তা কি মানুষকে সার্ভাইভ করায়? কখনোই না। নায়করা একটু নাম করলেই কোনো একটা দলের হয়ে যাচ্ছে, এবং কোনো রাজনৈতিক দল তাকে নিজের দিকে টেনে নিয়ে আসছে, এবং একটা রাজনীতি তৈরি হচ্ছে। সেসব ক্ষেত্রে আবার সেই সরকার যখন থাকছে না, সে আবার একটা পলিটিক্সের শিকার হচ্ছে। এই ঘটনাগুলো তো আপনি 80-র দশকের পর থেকে এগুলো আরও বেশি চর্চিত হচ্ছে। আপনার কোনো না কোনোভাবে রাজনীতি সম্পৃক্ততা থাকতে হয়, সেটাকে আপনি বিশ্বাস করেন? পলিটিক্যাল বিষয় নিয়ে, যেমন আমরা আর্টিস্ট, এখন লাগে হচ্ছে আমাদের একজন সহশিল্পী একটা সিনেমা করার জন্য ভীষণ রকমের ঝামেলার শিকার হয়েছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমার সাইড থেকে আমি মনে করি যে একজন অভিনেতা যে কারো বায়োপিক করতে পারে যদি সে সম্মানিত ব্যক্তি হয়,
অভিনেতার কোনো ব্যারিয়ার নাই আসলে, তবে অভিনেতা সরাসরি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আমার কাছে মনে হয় যে সেটা সিনেমা ছেড়ে দিয়েই করা উচিত। আপনার সামনে সিনেমা কি কোনটা মানে আপনি যুক্ত হয়েছে? আমার বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রেম পুরাণ নামে একটা সিনেমা মুক্তির জন্য এটা আরটিভির সিনেমা? অপেক্ষা আছে আরটিভির। আর এর বাইরে আমার সর্দার বাড়ি খেলা নামে একটা সিনেমা আছে, ওটা মানিকগঞ্জের ঐতিহাসিক লাঠি খেলাকে কেন্দ্র করে বলতে ওটা নিয়ে গল্প শুরু আর কি, একটা চমৎকার গল্পের একটা সিনেমা। এবং সেই সঙ্গে জামদানি নামে একটা সিনেমা আমি করেছি, জামদানি পল্লীর একদমই চরম বাস্তবতাকে ঘিরে, হয় না যে একটা ইউনিক এবং বাস্তবতার উপর বেস করে একটা চমৎকার গল্প। আপনার স্বপ্নটা কি? টু বি ভেরি অনেস্ট, সিনেমা নিয়ে আমার কোনো স্বপ্ন নাই। আর আমি সিনেমা করতে করতে বুড়ো হতে চাই না। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে লম্বা হায়াত দেন, সিনেমা করতে করতে আমি বুড়ো হতে চাই না। হয়তো আমি একটা হিরোইজমের যতটুকু বয়স থাকবে দেন আই উইল কুইট সিনেমা। আপনি কি গল্প কবিতা এগুলো পড়েন? টুকটাক পড়ি আমি, মানে পছন্দ করি আমি। এই যে ফেসবুক, এ সম্পর্কে আপনার কি ধারণা যে আমাদের সময় বিনোদনের একটা খুব বড় মাধ্যম হয়ে গেছে? ফেসবুককে আসলে একটা প্রয়োজনীয় সাইট বলবো, কিন্তু বিনোদনের মাধ্যম সেটাকে আমি বলবো না, কারণ হচ্ছে ইটস এ মাইন্ড কিলিং একটা জিনিস। আমরা কিন্তু there are lots of people who are addicted to ফেসবুক, কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমরা ফেসবুক অ্যাডিক্টেড। আপনি যখন বসে বসে অকারণে ফেসবুকে স্ক্রল ডাউন করেন, দ্যাট মিনস ইউ আর অ্যাডিক্টেড। মনের অগোচরে আপনি সেই জিনিসটাকে আপনি একটা প্রোডাক্টিভ কিছুর জন্য ব্যয় করতে পারেন, একটা বই পড়তে পারেন। মানুষের বিশ্বাস করতে খুব একটা পছন্দ করছে না। একটা মানে বানর সাক্ষাৎকার নিচ্ছে একটা কুকুরের, মানে পশু পাখির মুখ দিয়ে এখন যে এআই করে যেগুলো বলা হচ্ছে, মানুষ ওটাতে আর বেশি আনন্দ পাচ্ছে। মানে মানুষের কাছ থেকে সরে যাচ্ছে। দেখুন, আসলে অনেক কিছুই তো পরিবর্তন হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। আজকে থেকে 10 বছর পরে পৃথিবীটা কোন জায়গায় যাবে সেটা আমরা এখন বলতে পারছি না, তবে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে একটা ভয়াবহ জায়গায় যে যাবে সেটা কিন্তু আমরা বলতে পারছি, আমরা জানি। এবং খুব দ্রুতগতিতে সব কিছু টেকনোলজি পরিবর্তন হচ্ছে। এর মাধ্যমে ধরেন খুব নিখুঁতভাবে ভিন্ন একটা দেশ থেকে আপনাকে স্নাইপার দিয়ে গুলি করে মেরে ফেলতে পারবে, এই টেকনোলজি এখন আবিষ্কার হয়ে গেছে। জীবন খুব একটা সংকটের মধ্যে যাচ্ছে প্রযুক্তির কারণে, ঝুঁকির মধ্যে যাচ্ছে। মানে আমরা সেটা সুফলও ভোগ করছি এবং সেটার কুফলও খুব মারাত্মকভাবে আমরা করে যাচ্ছি। এবং এই জায়গা থাকতে থাকে এবং এই ধরনের বিষয় দেখুন, এই সুফলটা আমরা না হলে আমরা মরে যেতাম না। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট দরকার হচ্ছে চিকিৎসা শাস্ত্রে, যেটা আপনার অনেক দুরারোগ্য ব্যাধিকে চিকিৎসা এবং খাদ্যে দেখেন কোন জমানায় কোন সিচুয়েশনে আমরা পৌঁছে গেছি। এই দেখেন একদম টার্গেট, যারা শিশু ঘরের মধ্যে থাকা মানুষকে টার্গেট করে মেরে দেওয়া হচ্ছে, তাদেরকে আমরা টেররিস্ট বলি না। তারা যাদেরকে টেররিস্ট বলে তারা হয়েছে আসলে এটা হলো প্রচার মাধ্যমের কারণে, মানে গণমাধ্যম ক্ষমতা সবকিছু মিলিয়ে সেই জায়গা থেকে পৃথিবীকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা জানি যে পৃথিবীতে চলচ্চিত্র অনেক কিছু বদলে দিয়েছে। মানুষের মনোজগৎ, প্রত্যেকে নায়ক হতে চায়। সেই নায়ক যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই নায়ক যদি সমাজের প্রত্যেকটা মানুষ যদি নায়কের মতো হয়, সে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সে যদি একাই প্রতিহত করতে চায়, যখন তাকে কেউ সাপোর্ট করে না, তখন সে ওরকম 10 জন শত্রুকে, যারা মানবতার শত্রু, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে সমাজ কিন্তু একটা শুদ্ধতার দিকে যাবে। এবং প্রিয় দর্শক, আজকে জিয়াউর রহমান যে কথাগুলো বললেন একজন নায়ক হিসাবে, যে আমরা আমাদের সমাজের প্রত্যেকের যা যা কাজ আমরা করব এবং সেই কাজগুলো যদি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করি, আমরা যদি সমাজের প্রত্যেকে নায়ক হয়ে উঠি সিনেমার নায়কের মতো, তাহলে কিন্তু আমাদের দেশ আর সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে। আমরা সেই লক্ষ্যে যাব। আজকে সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে যারা আমাদের সঙ্গে ছিলেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করছি, কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বলবেন জিয়াউর রহমান, তার কথার মধ্যে দিয়ে শেষ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিয়াউর রহমান, দর্শকদের জন্য। আরটিভির দর্শকদের কাছে সবসময় ভালোবাসা পেয়েছি। আরটিভিতে অনেক প্রোগ্রাম আমি করেছি, সেই সঙ্গে অনেক সিনেমার কাজ এই টিভি চ্যানেলে সবসময় কোনো না কোনো সময়, মানে কোনো না কোনো সপ্তাহে বা কোনো না কোনো মাসে টেলিকাস্ট হয়। সো সেই জন্য আরটিভির সঙ্গে আমার একটা চমৎকার কানেক্টিভিটি রয়েছে এবং আরটিভির দর্শকরাও আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছেন। আমার রিলিজ স্টোর প্রতিটি সিনেমা আগামীতে দেখবেন, সিনেমা সঙ্গে সব সময় থাকবেন। শুভকামনা, ধন্যবাদ।